এসএম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ দেখো আমি তোমাদের জন্য 11 তারিখ এবং 12 তারিখে জুলাই মাসে পুরো কারেন্ট অ্যাফেয়ার্সটা একসাথে নিয়ে এসেছি। আর আমি এখানে যে কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়ে আসছি সেটা কিন্তু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, দেখবে রিসেন্ট আমি যে সমস্ত এক্সাম হয়েছে, এসএসসি জিডি এবং আন্ডার গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েশন লেভেলে যে সমস্ত এক্সাম হয়েছে রেলওয়ে, তার উপর বেস করে এই ক্লাসটা নিয়ে আসি। যদি বিশ্বাস না হয় তাহলে আমার 5 মিনিটের ভিডিওটা দেখবে। একটা আমি ছোট্ট ভিডিও বানিয়েছি, সেখানের মধ্যে ইম্পর্টেন্ট জিনিসগুলো বলেছি, সেটা দেখলে তুমি বুঝতে পারবে যে কতটা ইম্পর্টেন্ট ক্লাস। ঠিক আছে, তাই তুমি যদি এসএসসি এক্সাম দিয়ে থাকো বা রেলওয়ে দিয়ে থাকো বা ব্যাংকিং দিয়ে থাকো বা ডাব্লিউবিসিএস দাও বা মিসলেনিয়াস দাও বা স্টেটে যে কোনো এক্সাম দাও না কেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই এখনো যারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করোনি, করে রাখো। বেস্ট কিছু হতে চলেছে এই চ্যানেলে খুব তাড়াতাড়ি, তাই সবাই জুড়ে থেকো। চলো তাহলে আমরা এক এক করে দেখে নিই। দেখো, প্রথম প্রশ্ন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সম্প্রতি প্রয়াত হয়েছেন তিজন ভাই। ঠিক আছে, এটা কদিন আগেই হয়েছে, এটা আমি এটা নিতে ভুলে গেছিলাম কারেন্ট অ্যাফেয়ার্সটা, তাই আজকে নিয়ে নিয়েছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। তিজন ভাই কোন লোকশিল্পীর সঙ্গে যুক্ত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে মনে হবে অপশন বি কারেক্ট হবে। ঠিক আছে, পান্ডবাণী, পান্ডবাণী আর কি, ছত্তিশগড়ে যেটা হয়ে থাকে একটা লোকশিল্প, তার সঙ্গে যুক্ত তিজন ভাই। দেখো বিস্তারিত ব্যাখ্যাটা তাহলে আমরা চলো দেখে নিই। দেখো, ছত্তিশগড়ের বিখ্যাত যে শিল্পী পান্ডবাণী, যে শিল্পী তিজন ভাই, উনি দেখো 70 বছর বয়সে প্রয়াত হয়েছেন। দেখো এই পয়েন্টটা একটু মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে তিনি মহাভারত ভিত্তিক পান্ডবাণী লোকগানকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে জনপ্রিয় করে তুলেছেন। এই পয়েন্টটা ঠিক আছে, ভেরি ভেরি কিন্তু ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। দেখো, পুরুষ শাসিত কাপালিক যে স্টাইল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই স্টাইলটা মনে রাখবে। কাপালিক স্টাইলে পরিবেশন করে তিনি এই শিল্পকে নতুন পরিচিতি দিয়েছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে পুরুষ শাসিত কোন স্টাইলটার নাম মনে রাখবে। দেখো আমি এখানেও দিয়ে দিচ্ছি কি পয়েন্টের মধ্যে, কাপালিকা, আর একটা হচ্ছে বেদমতি। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুটো স্টাইল, মেন দুটো স্টাইলে তিনি কাজ করেছেন, একটা হচ্ছে কাপালিকা আর একটা হচ্ছে বেদমতি। ঠিক আছে, তাহলে পুরুষ শাসিত কাপালিকা যে স্টাইল, এটা পরিবেশন করে তিনি এই শিল্পকে নতুন একটা পরিচিতি দিয়েছেন। দেখো, তিনি পদ্মশ্রী কত সালে পেয়েছেন? দেখো 1988 সালে তিনি পদ্মশ্রী পেয়েছেন, এবং সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন দেখো 1995 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন পড়ে থাকে। পদ্মভূষণ পেয়ে দেখো 2003-এ, আর দেখো পদ্মবিভূষণ পেয়ে দেখো 2019-এ। প্রত্যেকটা সম্মান ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা জানো যে এখান থেকে কিন্তু প্রশ্ন পড়ে থাকে। আর পান্ডবাণী, যেটা ছত্তিশগড়ে দেখো একটা ঐতিহ্যবাহী লোক গায়ন শৈলী, যেখানে গান, সঙ্গীত এবং অভিনয়ের মাধ্যমে মহাভারতের কাহিনীকে কি করা হয়, পরিবেশন করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে ফোক আর্টের নামটা মনে রাখবে, পান্ডবাণী, স্টেট ছত্তিশগড়। কিসের ওপর বেস করে? এটা মহাভারতের যে পৌরাণিক কাহিনী, মহাভারতের উপর বেস করে এটা। ঠিক আছে, আর পদ্মবিভূষণ দেখো কত সালে পেয়েছে? 2019 সালে। পদ্মভূষণ বললে হবে 2003 সালে। সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড বলে 1995 সালে। আর পদ্মশ্রী 1988 সালে। দেখো 2 নম্বর প্রশ্ন, দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওস্তাদ বিসমিল্লাহ খান যুবা পুরস্কার 2025, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওস্তাদ বিসমিল্লাহ খান, বিসমিল্লাহ খান কিসের সঙ্গে যুক্ত, কি বাদক? অবশ্যই এটা কমেন্ট করে তোমরা জানিও। দেখো 2025-এ পুষ্টিমার্গ হাভেলি সঙ্গীত ট্র্যাডিশনের জন্য কাকে সম্মানিত করা হয়েছে? তাহলে মনে রাখবে অপশন বি কারেক্ট, আচার্য শ্রী রণছোড় লালজি গোস্বামী। ঠিক আছে, রণছোড় লালজি গোস্বামী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। দেখো 2024-25 সালের জন্য মিনিস্ট্রি অফ কালচার এর অধীনস্থ সঙ্গীত নাটক একাডেমি উস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার 2025 ঘোষণা করেছে। তাহলে কোন মিনিস্ট্রি অন্তর্ভুক্ত? মনে রাখবে মিনিস্ট্রি অফ কালচারের অন্তর্ভুক্ত এটা। ঠিক আছে, সঙ্গীত নাটক একাডেমি যে অ্যাওয়ার্ড, সঙ্গীত নাটক একাডেমি এ কিন্তু ঘোষণা করে থাকে ওস্তাদ বিসমিল্লাহ খান যুবা পুরস্কার 2025। এই বছর আহমেদাবাদের দেখো আচার্য শ্রী রণছোড় লালজি গোস্বামীকে পুষ্টিমার্গ হাভেলি সঙ্গীত ট্র্যাডিশনের সংস্করণ এবং প্রচারের জন্য এই সম্মান প্রদান করা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। এই পুরস্কারটি দেখো ভারতের 40 বছরের কম বয়সী সঙ্গীত, নৃত্য এবং নাট্যকলার প্রতিভাবান শিল্পীদের অসাধারণ অবদানের স্বীকৃতি হিসাবে আর কি দেওয়া হয়। ঠিক আছে, এটা মনে রাখবো পয়েন্টটা। এবং দেখো এখানে পুরস্কার হিসেবে 25,000 টাকা দেওয়া হয়। এছাড়াও কি কি দেওয়া হয় না, প্ল্যাক। ঠিক আছে, প্ল্যাক মানে ফলক যাকে বলে, প্ল্যাক। আর একটা হচ্ছে অঙ্গবস্ত্রম। অঙ্গবস্ত্রম মানে এক ধরনের কাপড় আর কি, কাপড় টাইপের, যেটা দক্ষিণ ভারতে তোমরা দেখবে নিয়ে থাকে সবাই, কাপড় ওইটাকে প্রদান করা হয়। ঠিক আছে, আর দেখো হাভেলি যে সঙ্গীত, এটা কি? এটা ভগবান শ্রীকৃষ্ণের একটা ভক্তিমূলক সঙ্গীত, যা মূলত পুষ্টিমার্গ, হ্যাঁ, সম্প্রদায়ের মন্দিরে
এটা গাওয়া হয় এবং এই মন্দিরগুলোকে হাভেলি বলা হয়। তাই সঙ্গীত ধারার নাম হচ্ছে হাভেলি সঙ্গীত। এবং পুষ্টি মার্গের প্রতিষ্ঠাতা যদি বলে তাহলে বল্লভাচার্য হবে এবং এটি প্রধানত গুজরাট এবং রাজস্থানে এটা জনপ্রিয়, এটা দেখতে পাবে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে অ্যাওয়ার্ডের নাম মনে রাখবে। উস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার 2025 কে পেল? আচার্য শ্রী রণছোড় লালজি গোস্বামী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। এবং দেখো ট্রেডিশনের নামটা মনে রাখবে, পুষ্টিমার্গ হাভেলি সঙ্গীত। আর ফাউন্ডার কে পুষ্টিমার্গের? বল্লভাচার্য। ঠিক আছে, এবং এই অ্যাওয়ার্ডগুলো মনে রাখতে হবে যে সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল মনে রাখবে, 1953 সালে। মিনিস্ট্রি অফ কালচারের মধ্যে অন্তর্ভুক্ত এবং হেডকোয়ার্টার নিউ দিল্লিতে লোকেটেড। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউএনসিটিএডি এর ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট 2026 অনুযায়ী 2025 সালে এফডিআই যে ইনফ্লোজ এর ক্ষেত্রে ভারতের স্থান কত বা ভারতের র্যাঙ্ক কত? ইউনাইটেড নেশন কনফারেন্স ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে, ফুল ফর্মটা মনে রাখবে। ফুল ফর্মটা আমি আগের ক্লাসও দেখবো, এটা বলেছিলাম, ইম্পর্টেন্ট এটা মনে রাখবে। ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 11তম স্থানে ইন্ডিয়া আছে, অপশন এ কারেক্ট। ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট 2026 অনুযায়ী এফডিআই মনে হচ্ছে, এফডিআই ফুল ফর্মটা মনে রাখবে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। ঠিক আছে, ইনফ্লোর ক্ষেত্রে ভারতের স্থান কত? 11তম স্থানে ভারত আছে এফডিআই। ইউএনসিটিএডি এখনই বলে ইউনাইটেড নেশন কনফারেন্স ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট প্রকাশিত ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট 2026 অনুযায়ী 2025 সালে ভারত কত এফডিআই অর্জন করেছে এটা মনে রাখবে। $38.89 বিলিয়ন এফডিআই ইনফ্লো অর্জন করে বিশ্বে দেখো 11তম বৃহত্তম এফডিআই গ্রহণকারী দেশ হয়েছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো 2024 তুলনায় কত বৃদ্ধি পেয়েছে মনে রাখবে? 44%। এটা ইম্পর্টেন্ট। এর উন্নতি পেছনে কারণগুলো কি কি এগুলো একটু মনে রাখবে। মেক ইন ইন্ডিয়া, ঠিক আছে, পিএলআই স্কিম, তারপর স্টার্ট আপ ইন্ডিয়া, ইজ অফ ডুইং বিজনেস রিফর্মস এর উল্লেখযোগ্য ভূমিকার জন্যই মানে আজকে এফডিআই আমাদের উন্নতি হয়েছে 44%। ঠিক আছে, আরও উল্লেখ করা হয়েছে যে ইউএসএ বিশ্বের বৃহত্তম এফডিআই ডেস্টিনেশন ছিল। ঠিক আছে, বৃহত্তম ডেস্টিনেশন কে? না ইউএসএ মনে রাখবো। বিশ্বের বৃহত্তম এফডিআই ডেস্টিনেশন কে ছিল? ইউএসএ। কিন্তু ইউএনসিটিএডি এ হলো জাতিসংঘের একটা সংস্থা। ঠিক আছে, ইউএন এর একটা সংস্থা যা বিশ্বব্যাপী বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়ন সংক্রান্ত বিষয়কে নিয়ে কাজ করে থাকে। কত সালে প্রতিষ্ঠিত ছিল মনে রাখবো? 1964 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে আর কি। ইউনাইটেড নেশন কনফারেন্স ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট 1964 সালে প্রতিষ্ঠিত হয়েছে। সদর দপ্তর কোথায়? দেখো জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত এটা। তাহলে দেখো ইন্ডিয়া র্যাঙ্ক মনে রাখবে 11তম। কত বিলিয়ন এফডিআই ইনফ্লো বর্তমানে আমাদের? $38.89 বিলিয়ন। ঠিক আছে, 44% গ্রোথ হয়েছে। ইউনাইটেড নেশন কনফারেন্স ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট যে কত সালে প্রতিষ্ঠিত যদি বলে তাহলে 1964 সালে। জেনেভা সুইজারল্যান্ডের হেডকোয়ার্টার। আর প্যারেন্ট অর্গানাইজেশন বলে ইউএন, তোমরা জানো ইউএন এর আর কি আন্ডারে এটা কাজ করে থাকে, ইউএন একটা সংস্থা। নেক্সট দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, যে সর্দার সরোবর প্রজেক্ট সংক্রান্ত দীর্ঘদিনের যে একটা বিরোধ ছিল তোমরা জানো, সেটা নিষ্পত্তি হয়েছে 4টি রাজ্যের মধ্যে চুক্তি হয়ে। রাজ্যগুলি কোন কোনগুলো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অপশন এ কারেক্ট। মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান এবং মহারাষ্ট্র। ঠিক আছে, মনে রাখবে সর্দার সরোবর প্রজেক্ট যে বিবাদ কোন 4টি স্টেটের মধ্যে ছিল? মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান এবং মহারাষ্ট্র। দেখো বিস্তারিত ব্যাখ্যাটা দেখে নাও তাহলে বুঝতে পারবে। মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান এবং মহারাষ্ট্রের মধ্যে বহু দিন ধরে আর কি এই সর্দার সরোবর যে প্রজেক্ট সেটা নিয়ে বিবাদ চলছিল। বর্তমানে এটা নিষ্পত্তি হয়েছে। এইটুকু মনে রাখবে। আর এই জায়গাটা মনে রাখবে, এই জায়গাটা এই সর্দার সরোবর প্রজেক্ট নর্মদা নদীর ওপর অবস্থিত। কোন নদীর ওপর মনে রাখবে? নর্মদা। ঠিক আছে, এটা বহুমুখী পরিকল্পনা প্রকল্প আর কি। এবং দেখো এটা কত সালে ভিত্তিপ্রস্তর কত সালে হয়েছিল এটা মনে রাখবে? 1961 সালে জওহরলাল নেহেরু এটা স্থাপন করেন এই ভিত্তিপ্রস্তরটা। ঠিক আছে, 1961 সালে, বহু পুরনো, বুঝতেই পারছো। এবং দেখো এই বিরোধিতা নিষ্পত্তির জন্য 1969 সালে নর্মদা ওয়াটার ডিসপিউট ট্রিব্যুনাল গঠন করা হয়। তোমরা জানো যে যদি কোনো ওয়াটার নিয়ে ডিসপিউট হয় তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট সেটাকে ডিল করে না, সেটার জন্য আলাদা করে ট্রিব্যুনাল গঠন করা হয়। তাই এই নামটা কিন্তু মনে রাখবে, কে করলো? নর্মদা ওয়াটার ডিসপিউট ট্রিব্যুনাল এটা কিন্তু সলভ করলো। ঠিক আছে, দেখো এটা লেখা আছে কোন নদীর নাম? নর্মদা। লোকেশন দেখো গুজরাটে। ঠিক আছে, কাভাদাই গুজরাটে মনে রাখবে। 1961 সালে দেখো এটা দেখো প্রস্তর ভিত্তি করেছিল যে 1961 সালে। দেখো যেটা এখনই বললাম এটা
নর্মদা ওয়াটার ডিসপিউট ট্রিবিউনাল দেখো কত সালে গঠিত ছিল, মনে হয় 1969 সালে। আর কোন কোন রাজ্যের মধ্যে এটা বিবাদ ছিল? গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং মহারাষ্ট্রের মধ্যে বিবাদ ছিল, এটা বর্তমানে সলভ হয়েছে। তাহলে এই পয়েন্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন পাবেই পাবে, দেখবে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউনেস্কো এশিয়া প্যাসিফিক হেরিটেজ অ্যাওয়ার্ড 2025 কোন দেশের জ্যেষ্ঠা বর্ণ মহাবীর বুদ্ধিস্ট মনাস্ট্রিকে প্রদান করা হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউনেস্কো এশিয়া প্যাসিফিক হেরিটেজ অ্যাওয়ার্ড 2025 কোন দেশের বর্ণ মহাবীর বুদ্ধিস্ট মনাস্ট্রিকে প্রদান করা হয়েছে? মনে রাখবে এর সঠিক অ্যান্সার হবে অপশন এ কারেক্ট, নেপালে অবস্থিত এটি। দেখো বিস্তারিত ব্যাখ্যাটা দেখে নাও। দেখো নেপালের ললিতপুরে যে পাটনে অবস্থিত আর কি, জ্যেষ্ঠা বর্ণ মহাবীরকে ইউনেস্কো এশিয়া প্যাসিফিক হেরিটেজ অ্যাওয়ার্ড 2025 প্রদান করা হয়েছে। তাহলে মনে রাখবে এটা, এশিয়া প্যাসিফিক হেরিটেজ অ্যাওয়ার্ড 2025 কাকে প্রদান করা হয়েছে? ইউনেস্কোর দ্বারা জ্যেষ্ঠা বর্ণ মহাবীরকে। ঠিক আছে, কোথায় লোকেটেড? নেপালের ললিতপুরে। দেখো এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে যে এই সম্মানটি কেন প্রদান করা হয়েছে। দেখো 2015 সালে তোমরা জানো যে গোর্খা একটা আর্থকোয়েক এসেছিল, এরপর মঠটির উৎকৃষ্ট কনজারভেশন করা হয়েছে এবং রেস্টোরেশন করা হয়েছে আর কি। এই কাজের জন্যই একে প্রদান করা হয়েছে এই অ্যাওয়ার্ডটি, এশিয়া প্যাসিফিক হেরিটেজ অ্যাওয়ার্ড। দেখো মঠটি সংরক্ষণ এবং পুনর্নির্মাণের কাজ ভারত সরকারের কত কোটি টাকা গ্র্যান্ট অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে সম্পন্ন হয়েছে, এটা একটু মনে রাখবে, এখান থেকে প্রশ্ন করতে পারে। 13.78 কোটি টাকা। ঠিক আছে, 13.78 কোটি টাকা, এটা মনে রাখবে কিন্তু গ্র্যান্ট দেওয়া হয়েছে। ঠিক আছে, গ্র্যান্ট অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে এটা সম্পন্ন হয়েছে। দেখো জ্যেষ্ঠা বর্ণ মহাবীর প্রায় 17শো শতাব্দীর আর কি, ঠিক আছে, 17শো শতাব্দীর একটা প্রাচীন বৌদ্ধ মঠ, এবং এটি গোল্ডেন টেম্পল নামেও পরিচিত, এবং নেপালের দেখো জিউ আর বুদ্ধিস্ট কালচারের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় এবং ঐতিহাসিক এটা একটা স্থান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে মনে রাখবে এই সালটা একটু মনে রাখবে যে গোল্ডেন টেম্পল নামে এটা পরিচিত। ঠিক আছে, জ্যেষ্ঠা বর্ণ মহাবীর, যেটা 17শো শতাব্দীতে নির্মিত একটা প্রাচীন বৌদ্ধ মঠ, এবং গোল্ডেন টেম্পল নামে এটা পরিচিত। দেখো এই পয়েন্টটা একটু মনে রাখবে যে ইউনেস্কো এশিয়া প্যাসিফিক হেরিটেজ অ্যাওয়ার্ডস এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে হেরিটেজ সাইটগুলোর উৎকৃষ্ট কনজারভেশন আর রেস্টোরেশন কাজকে স্বীকৃতি দেওয়ার জন্যই আর কি এই অ্যাওয়ার্ডটি প্রদান করা হয়ে থাকে। তাহলে দেখো আমি পুরো পয়েন্টটা নিয়ে নিয়েছি কুইক আকারে। তাহলে নেপালে লোকেটেড কোথায়? ললিতপুরে। এটা বর্তমান অন্য নাম দিয়ে যদি বলা যায় গোল্ডেন টেম্পল নামে পরিচিত। 17 শতাব্দী দেখো এটা একটা বৌদ্ধ মঠ। পুরস্কার কি দেওয়া হয়েছে? ইউনেস্কো এশিয়া প্যাসিফিক হেরিটেজ অ্যাওয়ার্ড 2025। ঠিক আছে, পুরস্কারের কারণটা মনে রাখবে যে গোর্খা আর্থকোয়েকের পর আর কি এটাকে ভালোভাবে কনজারভেশন করা হয়েছে, রেস্টোরেশন করা হয়েছে। ভারত কত কোটি টাকা অনুদান দিয়েছিল মনে রাখবে? 13.78 কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। আর এই অ্যাওয়ার্ডটি কে প্রদান করলো? ইউনেস্কো প্রদান করলো, তোমরা জানো এখানেও রয়েছে দেখো ইউনেস্কো। নেক্সট প্রশ্ন দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 6 নম্বর প্রশ্ন, যে ট্রাইবেক্স ডিজিটাল লার্নিং একটা প্ল্যাটফর্ম কোন মন্ত্রণালয় চালু করছে বা কোন মন্ত্রক চালু করলো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখো বুঝতে পারছো ট্রাইবেক্স, তাহলে ট্রাইবাল অ্যাফেয়ার্সই হবে। ঠিক আছে, এটিমোলজি লক্ষ্য করলে তোমরা কারেক্ট অ্যান্সারে পৌঁছে যাবে, মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স। দেখো বিস্তারিত ব্যাখ্যাটা তাহলে আমরা দেখে নিই, যে কেন্দ্রীয় ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্টার জুয়াল ওরাম। ঠিক আছে, নামটা একটু মনে রাখবে, জুয়াল ওরাম উড়িষ্যার ভুবনেশ্বরে ট্রাইবেক্স ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম চালু করেছেন। ঠিক আছে, তাহলে কোথায় হলো? উড়িষ্যার ভুবনেশ্বরে এটা শুরু হলো ট্রাইবেক্স ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম। দেখো এই প্ল্যাটফর্মের উদ্দেশ্য কি না, ভারতের যে সমস্ত ট্রাইবাল আর্ট রয়েছে, ল্যাঙ্গুয়েজ রয়েছে, কালচার রয়েছে এবং ট্র্যাডিশনাল যে নলেজকে ডিজিটালের মাধ্যমে সংরক্ষণ করা, এছাড়াও আরও অন্যান্য মানুষের কাছে, বেশিরভাগ মানুষের কাছে পৌঁছে দেওয়া। বুঝতে পারছো? দেখো এটা একটা লার্নিং প্ল্যাটফর্ম অনলাইন, এবং এখানে যে কেউ ট্রাইবাল কমিউনিটিসের আর্ট, কালচার, ল্যাঙ্গুয়েজ, হ্যান্ডিক্রাফট, এছাড়াও দেখো ট্র্যাডিশনাল যে নলেজ সেই সম্পর্কে শিখতে পারে এখানে। ঠিক আছে, দেখো এটি ভারতের প্রথম বা ফার্স্ট জায়গা বলতে ডিজিটাল প্ল্যাটফর্ম এই ধরনের উদ্যোগের জন্য, ইম্পর্টেন্ট এটা। আর দেখো বর্তমানে এই প্ল্যাটফর্মে 20টি বিনামূল্যে সার্টিফিকেট কোর্স এবং ইউজিসি রেকগনাইজ পিজি ডিপ্লোমা কোর্স উপলব্ধ রয়েছে এখানে, এবং ভবিষ্যতে এখানে 100টি প্লাস কোর্স এবং 1000 প্লাস ডিজিটাল রিসোর্সেস যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
ঠিক আছে, তাহলে মনে রাখবে ট্রাইবেক্স ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম কোথায় শুরু হলো, কোথায় উদ্বোধন করা হলো, এটা মনে রাখবে, আর উদ্দেশ্যটা কি, ব্যাস তাহলে যথেষ্ট। দেখো কুইক নোটের আকারে আমি পয়েন্টটা দিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, দেখো ভুবনেশ্বর উড়িষ্যাতে হলো, এই পয়েন্টটা মনে রাখবে। ঠিক আছে, লঞ্চ করলো কে, জুয়েল ওরাম, অতটা ইম্পর্টেন্ট নয় বাট মনে রাখবে। অনলাইন একটা লার্নিং প্ল্যাটফর্ম, ঠিক আছে, 20টি প্লাস ফ্রি সার্টিফিকেট কোর্স এখানে রয়েছে। এছাড়াও ফিউচার প্ল্যান 1000 কোর্স, 1000 ডিজিটাল, 10,000 প্লাস ডিজিটাল রিসোর্সেস এখানে অ্যাড করা, তাই তো। আর কে করলো, মিনিস্টার অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স। কত সালে প্রতিষ্ঠিত ছিল মনে রাখবে, 1999 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল আর কি, এই ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রিটা। হেডকোয়ার্টার কোথায়, দেখো নিউ দিল্লিতে। প্রত্যেকটা পয়েন্টই ইম্পর্টেন্ট পরীক্ষার দৃষ্টিকোণ থেকে। নেক্সট প্রশ্ন দেখো 7 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারত এবং ইন্দোনেশিয়া কোন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এ কনজারভেশন অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট শুরু করেছে? এটা দেখো ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যে, ঠিক আছে, এই পয়েন্টটা একটু ভালো করে মনে রাখবে যে ভারত এবং ইন্দোনেশিয়া কোন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে কনজারভেশন অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট শুরু করেছে। মনে রাখবে পাম্বানান যে টেম্পল, একে সংরক্ষণের জন্য ভারত কাজ করছে, ঠিক আছে, পাম্বানান টেম্পল। এই ধরনের প্রশ্ন পড়ে থাকে টেম্পল থেকে, এই টেম্পলটি কোথায় লোকেটেড, ওই জন্য আমি কিন্তু এই জায়গাগুলো নিয়ে নিয়েছি। তোমাদের মনে হতে পারে কেন নিয়েছি, আমি এই কারণে নিয়েছি, রিসেন্ট দেখবে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করছি, টেম্পল থেকে প্রশ্ন পড়ছে, এই প্রশ্নগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইন্দোনেশিয়ার যে রাষ্ট্রপতি, ঠিক আছে, পাবো সুবিয়ান্টো, ঠিক আছে, পাবো সুবিয়ান্টো ইন্দোনেশিয়ার দেখো যোগাকার্তায় অবস্থিত যে পাম্বানন যে টেম্পল, এর কনজারভেশন অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্টের সূচনা করেছেন। দেখো এই পয়েন্টটা মনে রাখবে যে পাম্বানন যে টেম্পল, এটা ইন্দোনেশিয়া দেখো জাভা আইল্যান্ডে লোকেটেড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে দেখো প্রশ্ন পড়তে পারে জাভা আইল্যান্ড কোথায় লোকেটেড, দেখতে পাচ্ছ, বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট। এখান থেকে দেখো তোমরা জিকে প্রশ্নগুলো পেয়ে যাবে যে ইন্দোনেশিয়ায় লোকেটেড। এবং দেখো 1991 সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর স্বীকৃতি পেয়েছিল। কত সালে প্রতিষ্ঠিত মনে রাখবে, কত খ্রিস্টাব্দে, 856 খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠিত, ঠিক আছে। এবং কাকে উৎসর্গ, এটা মনে রাখবে, ত্রিমূর্তি অর্থাৎ শিবজি, বিষ্ণুজি এবং ব্রহ্মাজিকে এটা উৎসর্গ করা হয়েছে। দেখো কুইক পয়েন্টের মধ্যে টেম্পলের নামটা মনে রাখবে, পাম্বানানজি টেম্পল, ঠিক আছে, ইন্দোনেশিয়ায় লোকেটেড, কোথায়, যোগাকার্তা প্লেসে লোকেটেড, ঠিক আছে। যদি আইল্যান্ড বলে তাহলে জাভা আইল্যান্ড হবে। ইউনেস্কো হেরিটেজ সাইট কত সালে হয়েছিল, 1991 সালে। কত সালে প্রতিষ্ঠিত এই মন্দিরটি মনে রাখবে, 856 খ্রিস্টাব্দে। আর কাকে ডেডিকেটেড মনে রাখবে, শিবজি, বিষ্ণুজি এবং ব্রহ্মাজিকে ডেডিকেটেড। নেক্সট প্রশ্ন দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 8 নম্বর প্রশ্ন, যে পাওয়ার গ্রিড রিনিউয়েবল এনার্জি ট্রান্সমিশন প্রজেক্টের জন্য জেপিওয়াই অর্থাৎ জাপানিজ যে ইয়েন 80 বিলিয়ন গ্রিন লোন কোন সংস্থা থেকে পেয়েছে? তাহলে এই যে পাওয়ার গ্রিড যে সংস্থা রয়েছে, এ কোন সংস্থা থেকে লোন পেয়েছে আর কি, মনে রাখবে জাপানি ইয়েন, বুঝতে পারছো এটিমোলজি, জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন থেকেই লোনটা পেয়েছে, তাই তো, অপশন সি কারেক্ট। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা মনে রাখবে, বিস্তারিত ব্যাখ্যাটা চলো আমরা দেখে নিই। এই পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, এই ফুল ফর্মটা মনে রাখবে, ঠিক আছে, পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড রিনিউয়েবল এনার্জি ট্রান্সমিশন প্রজেক্টের জন্য জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন থেকে জেপিওয়াই 80 বিলিয়ন অর্থাৎ 8,700 কোটি গ্রিন লোন পেয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। দেখো গ্রিন লোন হলো এমন একটা ঋণ যা শুধুমাত্র এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি অ্যান্ড সাস্টেনেবল প্রজেক্টের জন্যই এটা প্রদান করা হয়, এটা মনে রাখবে। এবং এই ঋণের মাধ্যমে কি হবে, সোলার এনার্জি, উইন্ড এনার্জি, গ্রিন পাওয়ার ট্রান্সমিশন এবং কার্বন এমিশন কমানোর বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হবে আর কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। আর 2023 সালের মধ্যে ভারতের টার্গেট কত, রিনিউয়েবল এনার্জি ক্যাপাসিটি অর্জনের, এটা মনে রাখবে যে 500 গিগাওয়াট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা, ঠিক আছে। পাওয়ার গ্রিড হলো ভারতের একটা সরকারি সংস্থা যা দেশের বিদ্যুৎ ট্রান্সমিশন নেটওয়ার্কের উন্নয়ন এবং পরিচালনার কাজ করে থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই পয়েন্টটা, প্রত্যেকটা পয়েন্টই এখানে ইম্পর্টেন্ট। দেখো কুইক নোটের আকারও দিয়ে দিয়েছি আমি, যে জাপানি ইয়েন 80 বিলিয়ন ডলার লোন পেয়েছে, ঠিক আছে, আমাদের পাওয়ার গ্রিড যে সংস্থা রয়েছে সেটা, ঠিক আছে। দেখো কত সালে প্রতিষ্ঠিত মনে রাখবে, 1989 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এটা মনে রাখবে। কোথায়, হেডকোয়ার্টার গুরুগ্রাম, হরিয়ানাতে, ঠিক আছে। 1989 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, হেডকোয়ার্টার গুরুগ্রাম, হরিয়ানা। দেখো এটা কি ধরনের লোন, গ্রিন লোন, ঠিক আছে।
আর লোনটা কে প্রোভাইড করলো? জাপানি যে ইন্টারন্যাশনাল যে ব্যাংক রয়েছে সে প্রোভাইড করলো, তাই তো। আর প্রজেক্টের নাম মনে রাখবে রিনিউয়েবল এনার্জি ট্রান্সমিশন। আর টার্গেট কত? 2030-এর মধ্যে 500 গিগাওয়াট রিনিউয়েবল এনার্জি ক্যাপাসিটিকে বিল্ড করা আমাদের ইন্ডিয়ার এটা টার্গেট। প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, তোমরা দেখো পুরো ক্লাসটা, আশা করি তোমাদের ভালো লাগবে দেখবে। দেখো 9 নম্বর প্রশ্ন দেখো, মিশন মিলিয়ন ওক ট্রিজ বাই 2047, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন রাজ্য চালু করলো? মনে রাখবে অপশন ডি কারেক্ট, সিকিম রাজ্য এটা শুরু করলো। দেখো সিকিমের মুখ্যমন্ত্রীর নাম কি? মনে রাখবে এটা প্রেম সিং তামাং। কি লঞ্চ করলো? মিশন মিলিয়ন ওক ট্রিজ বাই 2047 কর্মসূচির এটা সূচনা করেছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে প্রেম সিং তামাং, তাহলে সিকিমের মুখ্যমন্ত্রীর নাম প্রেম সিং তামাং, মিশন মিলিয়ন ওক ট্রিজ বাই 2047 কর্মসূচির সূচনা করলো। এই অভিযানের মূল উদ্দেশ্য কি? এটা মনে রাখবে হিমালয় অঞ্চলে ওক বন সংরক্ষণ এবং পুনরুদ্ধার করে ওয়াটার সিকিউরিটি, বায়োডাইভার্সিটি অ্যান্ড ক্লাইমেট রেজিস্ট্যান্সকে আরও শক্তিশালী করা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টগুলো প্রত্যেকটা। দেখো এই পয়েন্টটা একটু মনে রাখবে যে কে কার সহযোগিতা বা কার সাহায্য নিয়ে এটা হলো, এটা মনে রাখবে একটু। জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন যে এজেন্সি, এর সহায়তায় প্রতিষ্ঠিত হয়েছে সিকিমের ফরেস্ট ট্রেনিং ইনস্টিটিউটের উদ্বোধন করা হয়েছে। এই পয়েন্টটা একটু মনে রাখবে। এছাড়াও কি করা হয়েছে, কার সহযোগিতা না হচ্ছে এখানে, যে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি এর সহযোগিতায় বা সহায়তায় প্রতিষ্ঠিত সিকিম ফরেস্ট ট্রেনিং ইনস্টিটিউটের উদ্বোধন করা হয়েছে এখানে, ঠিক আছে। আর এটা তো বলে দিলাম এই মিশনের লক্ষ্য 2047-এর মধ্যে 10 লক্ষ অর্থাৎ 1 মিলিয়ন ওক গাছ রোপণ করা এবং ফরেস্ট রিস্টোরেশন অ্যান্ড ইকোলজিক্যাল কনজারভেশনকে উৎসাহিত করা, ঠিক আছে। পয়েন্টটা প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। দেখো এটা অতটা ইম্পর্টেন্ট নয়, বাট আমি নিয়ে নিয়েছি। দেখো একবার দেখে নাও শুধু, থার্ড গ্লোবাল কনফারেন্স প্লাস্টিক রিসাইকেলিং। এই প্লাস্টিক নিয়ে অনেক সময় জিজ্ঞেস করে আর কি পরীক্ষায়, ইম্পর্টেন্ট প্লাস্টিক বিষয়টা চর্চার মধ্যে থাকে ওই জন্য নিয়ে নিয়েছি। কোথায় অনুষ্ঠিত হয়েছে? তাহলে গ্লোবাল একটা কনফারেন্স হলো প্লাস্টিক রিসাইকেলিং নিয়ে, কোথায় হলো? মনে রাখবে নিউ দিল্লিতে, ভারত মণ্ডপমে, নিউ দিল্লিতে লোকেটেড হলো, ঠিক আছে। দেখো নিউ দিল্লি ভারত মণ্ডপমে প্লাস্টিক রিসাইকেলিং এর উপর থার্ড গ্লোবাল কনফারেন্স অফ প্লাস্টিক রিসাইকেলিং অনুষ্ঠিত হয়েছে, এটা মনে রাখবে। এর মূল উদ্দেশ্য কি? এটা মনে রাখবে যে প্লাস্টিক ওয়েস্ট কমানো এবং প্লাস্টিক রিসাইকেলিংকে উৎসাহিত করা, এছাড়াও সার্কুলার ইকোনমির মাধ্যমে সাস্টেনেবল ডেভেলপমেন্টকে এগিয়ে নিয়ে যাওয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে এই পয়েন্টটা। এখান থেকে আর কিছু মনে রাখা দরকার নেই, এই দুটো পয়েন্ট মনে রাখবে তাহলে যথেষ্ট। দেখো আজকে আমাদের লাস্ট প্রশ্ন, এই প্রশ্নটা ভালো করে দেখে নাও, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো আন্ডার-15 এবং আন্ডার-20 এশিয়ান যে রেসলিং চ্যাম্পিয়নশিপ 2026 হচ্ছিল, এখানে ভারত মোট কটি পদক লাভ করেছে? মনে রাখবে অপশন সি কারেক্ট, ভারত 41টি পদক লাভ করেছে, ইম্পর্টেন্ট। আন্ডার-15 এবং আন্ডার-20 এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2026-এ ভারত 41টি পদক লাভ করেছে। দেখো বিস্তারিত ব্যাখ্যাটা চলো আমরা দেখে নিই। তাহলে দেখো থাইল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছিল, মনে রাখবো কোথায় অনুষ্ঠিত হচ্ছিল? মনে রাখবো থাইল্যান্ডে। আন্ডার-15 এবং আন্ডার-20 এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2026-এ ভারতের দুর্দান্ত একটা সাফল্য অর্জন করেছে, 41টি পদক জয়লাভ করেছে, 12টি স্বর্ণ, 13টি রৌপ্য এবং 16টি ব্রোঞ্জ। কটি লাভ করেছে এটাই মনে রাখবে, বাকি আর কিছু মনে রাখার দরকার নেই এখানে। দেখো আন্ডার-15 বিভাগে কটি লাভ করেছে? 21টি পদক লাভ করেছে, এটা একটু মনে রাখবে। আর আন্ডার-20 বলে দেখো 20টি, 20 এটা মনে রাখবে। আর 15-এর সঙ্গে 21, ঠিক আছে। দেখো এই প্রতিযোগিতায় যে যে বিভাগগুলো প্রতিযোগিতা অনুষ্ঠান হয় আর কি, সেগুলো একটু মনে রাখতে পারো। ফ্রি স্টাইল, ঠিক আছে, গ্রিকো রোমান, এছাড়াও ওমেন রেসলিং, এগুলো এই বিভাগগুলো ছিল আর কি। তাহলে কোথায় হলো? থাইল্যান্ডে 41টি পদক লাভ করেছে, গোল্ড 12টি, সিলভার 13টি, ব্রোঞ্জ 16টি, আন্ডার-15 বলে 21 আর আন্ডার-20 বলে 20 হবে। তাহলে দেখো আজকে ছিল আমাদের এই পর্যন্ত ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা সবাই কমেন্ট করে জানিও। আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ক্লাসে।